আসসালামু আলাইকুম, আমি রাবিয়া নূর দুবাই থেকে চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে কি অনেক শিক্ষণীয় বিষয়। আসলে ছোট ছোট বাচ্চা থাকলে মায়েদের অনেক 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 সতর্ক থাকতে হয়। আমার একটু মানে কি বলবো, মানে ব্যস্ততা বলবো নাকি ভুল বলবো না কি বলবো বলতে পারি না। যাই হোক, দেখুন কি হয়েছে হাতটা। তো কিভাবে কি হয়েছে ভিডিওতে দেওয়া থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর হাতের আঙ্গুলটা মনে হয় থাকবে না আমার ছেলের, আসলে পড়ে যাবে। এতটুকু বয়সে যে ও এত বড় একটা কষ্ট পাবে আমি ভাবিও নাই, সত্যি কথা। ময়না পাখি, তারপর ওর অনেক ধৈর্য, মাশাল্লাহ অনেক ধৈর্য। এখন পর্যন্ত মাশাল্লাহ খেলা করতেছে। তখন যে কি করছে, রক্ত দিয়ে পুরো ঘরটা বেসে গেছে। আল্লাহ, প্রচুর পরিমাণ রক্ত বেরোইছে। আব্বুটা ব্যথা পাইছো? আমার কলিজার টুকরা 7 মাসের বাচ্চা। এরকম ছোট ছোট বাচ্চা থাকলে অনেক বিকেয়ার থাকতে হয়, অনেক সতর্কর সাথে থাকতে হয়। বিশেষ করে আপনাদের ভাইয়া আসলো দেখে আমি বেঁচে গেছি, নাহলে আমার যে কি হতো। আমার তো মাথা চক্কর চলে আসছে। আমি কি করব আমি বুঝে উঠতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে কি বলবো, বলার ভাষা নাই। আমি ভিডিওটা এর জন্যই যে অনেক মায়েদের উপকার আসবে। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বাচ্চাদের অনেক অনেক টেক কেয়ার করবেন, একটু না। বিপদ আসতে 1 সেকেন্ড লাগে না। আমাদের হাসি খুশি দিনটা শুরু হয়েছে, তারপরে হঠাৎ করে কিভাবে এত বড় বিপদ চলে আসছে, মানে বললে বোঝানোর মতো ভাষা নাই। এখন তো আমি মোটামুটি ঠিক আছি। যখন এই ঘটনাটা ঘটছে আমি পুরো হ্যাং হয়ে গেছিলাম, এক কথায় আমার ব্রেনে কাজ করতেছিল না, এরকম অবস্থা। আমার শরীর মানে কাঁপা শুরু করছে। যদি ওর আব্বু না থাকতো তাইলে আমার অবস্থা 12টা বেজে যেত। তো যাই হোক, ভিডিওটা দেখেন। আসলে অনেক কথা বলবো যে সরাসরি এখন আসতেছে না, আবার একটু রিল্যাক্স হলে মাইন্ড, তারপরে বলবো। আমি আজকের ভিডিওটা বিশেষ করে মায়েদের জন্য, অনেক মায়েদের জন্য যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য বিশেষ করে ভিডিওটা। আজকে জুম্মা ছিল, তাই উটের মাংস নিয়ে আসছিল যে আপনাদের ভাইয়া। আমি বললাম যে অনেকদিন ধরে উটের মাংস খাই না, তো উটের মাংস নিয়ে এসো। তো উটের মাংস আনা হয়েছে, তো আমি ভাবছি যে রান্না করবো। আর আমি দেখে তো অনেক খুশি হয়ে গেছি। আসলে আমি উটের মাংস খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, এটা সেটা খেয়েছি, কিন্তু উটের মাংস এভাবে খাই নাই যে রান্না করে, গরুর মাংসের মতো কখনোই রান্না করে খাই নাই। ওই বিরিয়ানি খেয়েছি। তো আমি ভাবলাম যে একটা কাজ করি, গরুর মাংসের মতো রান্না করে দেখি কেমন হয়। প্রথম রান্না করব, জীবনের প্রথমে বলতে পারেন। আমি অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু কখনো মানে মাংস রান্না করে খাইনি। তো আমি তো মাংস দেখে আনার পরে অনেক খুশি, মানে কি বলবো, এক কথা অনেক খুশি। অনেক দিন পরে উটের মাংস খাবো বা রান্না করব, আসলে কখনো মাথায় আসে না। হঠাৎ খেতেও ইচ্ছে করলো, দেন আপনাদের ভাইয়াকে বলতে নিয়েও এসেছে। তো এই চিন্তা ভাবনা করে আমার মানে আমি অনেক খুশি। তো রান্না বান্না করতেছি, তারপর বাচ্চাদের নাস্তা দিচ্ছি, খাবার দিচ্ছি। এর মাঝে আর কি একটা দুর্ঘটনা ঘটে যায় রাফির সাথে। তা আমি এখানে ন্যাগেস এনেছে, ন্যাগেস দিচ্ছিলাম, তারপরে বিস্কিট আনছে, বিস্কিট দিচ্ছিলাম এটার সাথে। তো আগে এগুলো দিয়ে, আর আমার কিচেনটা অনেক এলোমেলো ছিল, যেটা আমি একদম পরিষ্কার করব ভাবতেছি। তো অনেক কাজই থাকে, একটা মায়ের তো অনেক কাজ থাকে। তো আমি গুছিয়ে করি। তারপরে মাঝে মাঝে দেখা যায় রাফি অনেক জ্বালাচ্ছিল, মানে কান্নাও করতেছিল। তো অনেক কান্না করতেছিল। আমি ভাবতেছি যে এগুলা ঘর দুয়ারটা একটু গুছিয়ে নেই, পরিপাটি করে নেই। এর মাঝেই হলো কি, আমি সবগুলা কাজ করতেছি। দেখুন কতগুলা থালা বাসন জমছে, মানে এক কথায়। তো আমি রান্না করার আগে যদি আমি এগুলো একটু ধুয়ে পরিষ্কার না করি না, তাহলে দেখা যাবে যে আমি রান্না করতে পারবো না। আমার একটা মানে অভ্যাস, আমি ওই পরিষ্কার পরিচ্ছন্ন না করে আমি রান্না করতে পারি না। হয়তো রান্নার পরে এলোমেলো হয়ে থাকলে যখন টাইম পাই করে ফেলে, আর যদি না পারি তাহলে তো আর কোনো কথাই নেই। তো হয় নাই, কারণ রাফি অনেক জ্বালাচ্ছিল, পারতেছিলাম না ঘুরে ঘুরে। আর এখানে রায়হান রাহিমকে আর কি বললাম যে তোমরা খেলো আর বিস্কিট খাও, আমি ন্যাগেস ফ্রাই করে দিই। তো তোমরা ন্যাগেস খাবে, আম্মু কাজ করব বেবিকে নিয়ে। তো এই তো এটা বলে তারপর আর কি ন্যাগেস ফ্রাই করে দিচ্ছি। তো আমি ভাবছি যে ওরা খাবে, আমি অতক্ষণে থালা বাসন দেবো, রাফিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো
তো এটা ভেবে ওকে কিন্তু সুন্দরভাবে মানে যেটা ভেবেছি ওইভাবেই কিন্তু কাজকর্মগুলো করেছি। তো এই তো ওদের ন্যাগেজ দিলাম, দেওয়ার পরে রাফিকে কিন্তু নিলাম। আমি এখন বললাম যে ঘরটাও গুছিয়ে নিই, একদম এলোমেলো, রাফি কুলের থেকেই নামতেছিল না। আজকের দিনটা এরকম গেছে যে রাফি কুলের থেকে নামতেছিল না। তো আমি বলতেছি যে কিভাবে কি করব। আপনাদের ভাইও আসছিল, এসে একটু রাফিকে নিয়েছে, নেওয়ার পরে দিয়ে আমি আর কি টুকিটাকি যেতটুকু পারছি এই ন্যাগেজ, তারপর থালা বাসনগুলা বেসিনে রাখা বা একটু গুছানো, ওইটাই আর কি। আর এখানে এই যে মাংস আমি এখানে রাখছি যেন রাফি না ধরতে পারে, যেহেতু কিচেনটাও ছোট, এমন হয়ে ওঠে না। এখন তো গরমের কারণে তো বাসা চেঞ্জ করছি না, মানে এরকম করে আমি তারপরে কত কষ্ট করে কাজকর্ম করার পরে আমার বাচ্চাটা ব্যথা পাইছে। বলতেছি আমি সব কিছু বিস্তারিত ডিটেলে বলতেছি। আসলে অনেক খারাপ লাগছে। তখন আমি বললাম যে বিছনাটা আগে গুছিয়ে নেই, ওকে গোসল করিয়ে তো শোয়াতে হবে রাফিকে। তো আমি চলে আসছি ডাইরেক্ট বিছনা গুছিয়ে, তারপরে ওকে গোসল করিয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ায় দিচ্ছি রাফিকে। তো আমি বলতেছি ও যদি ঘুমিয়ে থাকে ওই টাইমটায় আমি আর কি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিব, তো আমার ঝামেলা থাকবে না। আসলে সত্যি কথা, যে কথা সেই কাজ। আগে বিছনা জেরে ওকে ঘুম পাড়িয়ে পরেও ঘরটা পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ ওইগুলা কিন্তু হয়ে গেছে। তারপরে কিচেনে ঢুকছি, কিচেনের থালা বাসনগুলো ধুইছি। আর রান্নাটা আমি ওকে নিয়ে করতে পারবো, থালা বাসন, ভাতের চালটা ধুয়ে ফেললে, মাংসটা ধুয়ে ফেললে, ওয়াশ করলে তারপরে ও উঠলে সমস্যা নেই। তো তো যেভাবে চিন্তা করছি ওইভাবে কিন্তু কাজ করতেছিলাম। তো এদিক দিয়ে রাফি ওঠার পর আয়েশাকে বললাম যে এটা বাড়ি দাও আর রাফির সাথে খেলা করো, আম্মু বাকি কাজগুলো একটু তাড়াতাড়ি করে আসি। যেহেতু ওরা চারজনে ছোট, তো কেউ কিন্তু বুঝে না যে ব্যথা পাবে কিভাবে কি হবে। তার জন্য কিন্তু টেক কেয়ারটা আমারই করতে হয়, যেহেতু আমার পাশে একটা মুরব্বি নাই বা আমার পাশে কেউই নেই। তো আমি থাকি প্রবাসে, যেহেতু আমার শাশুড়িও নাই, আমার মাও নাই, তো আমার ভাই বোনও নাই। তো আমি এইগুলা চিন্তা ভাবনা করে একদম মানে সেফভাবে চলার চেষ্টা করি। বাচ্চাদের নিয়ে তো সবসময় সেফটি চলার দরকার। এদিক দিয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেলি, এখনও কিন্তু বেসিনটা ভালো করে পরিষ্কার করি নাই। আর যতটুকু পারছি এর ভিতরে কিন্তু রাফি উঠে গেছে। গ্যাসের চুলাটা পরিষ্কার করছি, কারণ আমি রান্নার আগে বললামই তো। আর এখানে একটু মুরগির মাংস ছিল, আর এই যে মাংস ধুয়ে রেখেছি, আর ভাত চাল ধুয়ে রেখেছি। তো এইভাবে করে আমি গুছিয়ে পরিপাটি করে কাজ করতে পছন্দ করি, তারপর হয় না। তো আমি ভাবলাম যে বাচ্চাদের একটু দুধ দিয়ে দেই। তো বাচ্চাদের আর মানে ন্যাগেস খাইছে, তারপর পানি খেয়েছে, অনেক সময় হয়ে গেছে, বিস্কিট খাইছে, তো একটু দুধ দিয়ে দিই। মাংস হতে হতে আর কি দুধটা খেলে তো একটা এনার্জি থাকবে শরীরে। যেহেতু ছোটো বাচ্চা, ঘুরে ঘুরে একটা খাবার দিতে হয়। আমি কিন্তু পরিমাণ মতোই দিই, এত বেশি দিই না। অনেকে ভাবেন যে হয়তো অনেক বেশি খাওয়াই না, তেমন কিছু না, অনেক বেশি খাওয়াই না। বাচ্চাদের একটু পরপর ক্ষুধা লাগে, আর ওরা যেহেতু হেভি খাবার খায় না। হেভি খাবার ভিতর পরোটা খেলে দেখা যায় অনেক সময় থাকতে পারে, দেন যদি ভাত খায় অনেক সময় থাকতে পারে। তো এরকম কিছু খায় না, যেহেতু লাইট খাবারই ন্যাগেস এটা সেটা, এগুলো এলো ওই যেটা বলে হাবিজাবি খাওয়া আর কি, মজা খাওয়া, যেটা বাংলাদেশে অনেক বলে মজা খাওয়া। তো আমার আব্বু বলতো, আমার আব্বু যেহেতু চট্টগ্রামের, উনি বলতো যে মজা আনছি আম্মু, মজা আনছি, এরকম। তো এই আর কি। তো আমি মাংসটা দেখুন সুন্দর করে গরুর মাংসের মতো মেখে তারপরে আর কি বসাচ্ছি, মাশাল্লাহ করে সব কিছুই মোটামুটি সুন্দরভাবে হয়ে উঠতেছিল। এর ভিতরে মাংস রান্না করে যখন খাবার খাওয়াচ্ছিলাম, তখন গিয়ে আয়শা আর রাফি খেলা করছে। আপনাদের ভাইও বাসা আসছে, তো উনিও মনে করেন খাওয়া দাওয়া করছে, তারপর তরমুজ কাটতে গেছে। তো রাফি আছে না, দুই একবার কিচেনের দরজার সামনে গেছিলো। এর ভিতরে রাফি কি করছে, তো এর ভিতরে কি করছে, রাফি আর আয়েশা যখন তরমুজ কাটতেছিল, তো আয়েশা আর রাফি শুধু কিচেনের দরজার সামনে গিয়ে দুষ্টুমি করছে। যেহেতু আপনাদের ভাইয়া তরমুজ কিচেনে কাটতেছে, আর আমি রাহিমকে আর রায়হানকে খাওয়াচ্ছি, মানে রায়হান রাহিম দুই ভাইকে খাওয়াচ্ছি। আয়শা খাচ্ছে না, আমি ভাবছি যে ওদের খাইয়ে নেই। আপনাদের ভাইয়ে খেয়েই গেছে তরমুজ কাটতে, যে আমাকেও দিবে, যেহেতু আমি পারি না টাইমের জন্য। আমাকে জিজ্ঞেস করছে যে তরমুজ খাইছিলা, আমি বলে কাটতে পারি না, খাবো কোথার থেকে, তুমি কেটে দিলে আমি খেতে পারি। তো আমি আবার একটু দুষ্টুমি করে এটা বললাম, যেহেতু গরু মাংস এটা সেটা খাইছি, তো আমি বলে তরমুজ ঠান্ডা ফ্রিজের থেকে ভালোই লাগবে। তো ওইটা ভেবে আর কি আমি করলাম। আর এখানে তো ডাল আর উটের মাংস বসাইছি, রান্না করছি করে ডাল দিয়ে আর উটের মাংস দিয়ে বাচ্চাদের মানে খাবার দিছি। তো আমি আসলে ওই সময়টা কিভাবে শ্যুট করব বলেন, বাচ্চা যেহেতু ব্যথা পেয়েছে, ওই টাইমে তো আর মাইন্ড থাকে না, আর এগুলো শ্যুট করার ওই টাইমে হয়ও না। তো আমি বলে দিচ্ছি কি ঘটনাটা ঘটছে সেটাই।
তো তারপরে কি করলো, আয়শা রাফি দুষ্টুমি করছে, মানে কিচেনের দরজার সামনে চলে যাচ্ছে রাফি। আমি 2-3 বার ওকে নিয়ে আসছি, এনে আমার কুলে রাখতেছি। আমি আনলে কি হয়, আয়শা আছে না ভাগ নেয়, যেহেতু ছোট বাচ্চা তখন আয়শাও কুলে ওঠে। তা আবার রাফি কি করে, ওর বাবা যেহেতু পাক করে ও দৌড় দেয়, দৌড় দিলে আয়শাও যায়। এমন করতে 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 আয়শা কি করে দরজা লাগিয়ে দেয়। তা আমি অনেকবার টেনে নিয়ে আসছি, 2-3 বার নিয়ে আসছি, একবার কুলে বসাইছি। তো রাহিমে খাবার খাচ্ছে না, যে কারণে রাহিমকে আমি কি করলাম, রাফিকে ছেড়ে দিয়ে রাহিমকে আমি কুলে নিলাম। কুলে নেওয়ার পর কি হলো যে রাফি কী করলো, ওইখানে আবার গেছে। যাওয়ার পরে একটা নলা আমি মুখেও তুলতে পারিনি, এর ভিতর আমার ছেলে হাতের ভিতরে চিপ খেয়েছে। আর আমি প্লেট ফেলে দিয়ে আগে ওকে গিয়ে ধরছি, দরজা ধরছি চাপ দিয়ে, না হলে আমার ছেলের আঙ্গুলটা পড়ে যেত এক কথায়। তো আমার ছেলের আঙ্গুল না পড়লেও মানে পুরো নিচে তো আপনার চামড়া উঠে গেছে, আবার উপর দিয়ে মনে করেন নখ উঠে গেছে সাথে সাথে। আর রক্ত যেভাবে ছুটছে আমি তো এটার দিকে তাকাতেও পারতেছি না, আমি তো কান্না শুরু করছি। আর আমার শরীর হাত পা কাঁপতেছে, আমি কী করবো বুঝতে পারতেছি না। আপনাদের ভাইয়া তো বলতেছে যে রক্ত বন্ধ করার কিছু দাও, রক্ত বন্ধ। আমার মাথায় এমন হয়ে গেছে যে আমি কোথায় রাখছি কি আমি বলতেও পারতেছি না বা কী দিব। তো আমাকে বলতেছে আমার হাতে দাও, আমার হাতে দাও। আমি তো ওনার হাতে দিচ্ছি না। তারপর আপনাদের ভাইয়া প্রথমেই মানে দৌড় দিয়ে গিয়ে আইস নিছে। এটা অবশ্যই বাসায় সবসময় আইস রাখবেন। আইস কিন্তু আসলে রক্ত বন্ধ করে। গ্লাসের ভিতর ঢেলে দিয়ে একটু পানি দিয়ে হাতটা চুবিয়ে দিবেন, বা যেখানেই ব্যথা পায় ওইখানে দিবেন। তো আপনাদের ভাইয়া দৌড় দিয়ে গিয়ে আইস নিছে আগে, যেটা অনেক দরকার বাচ্চাদের ঘরে রাখা। আর এখন মূলত সবার ঘরে ফ্রিজ আছে, সবাই রাখে, বাট অনেকে রাখে না। তো তাদের জন্য বলতেছে আইসটা সবসময় রাখবেন। তো ওই আইসের ভিতরে দিয়ে তারপর আমরা এটাকে কি করলাম, ওই যে এটাকে ক্লিন করলাম দিয়ে, মানে মুখ দিয়ে আসতেছে না কথা, সত্যি কথা। মানে ওই টাইমটা আমার যে কি একটা অবস্থা ছিল, সব মায়েদের এরকম হয়। তো আমি তাড়াতাড়ি করে ওইটা দিয়ে ক্লিন করে তারপরে ওকে আর কি ব্যান্ডেজ করে দিছিলাম। তো রক্ত বন্ধ হয়েছে, তো আইস দেওয়ার পরে রক্ত মোটামুটি বন্ধ হয়েছে, একদম বিছনা এলোমেলো হয়ে গেছিলো রক্ত দিয়ে। তো তার পরবর্তীতে ওর বাবা আর কি চলে গেছে দৌড় দিয়ে ফার্মেসিতে, যে ওকে কি দিতে হবে, যে বলছে সমস্যা নেই, যেতে এরকম এটা আপনারা যেটা করছেন এটা অনেক ভালো হয়েছে। তো এর জন্যই বলি যে সবাই ঘরের ভিতর ইমার্জেন্সি যে জিনিসগুলো ওগুলো রাখবেন। এই তো দেখুন আমার ছেলের হাতটা, নখটা কিন্তু তখনই উঠে গেছে। তো নখটা এখন দেখা যাচ্ছে বেজে আছে, কিন্তু নখটা কিন্তু আলগা হয়ে গেছে। ভিডিও তো তেমন আসতেছে না, নিচেও কিন্তু চামড়া উঠে গেছিলো, ওইটা ওর বাবা ফেলে দিছে উঠিয়ে। তো এই তো দেখুন কি অবস্থা, আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে, ঘুমিয়ে গেছে। আর রক্ত যে আর কি বলবো, মানব সন্তান অনেক রক্ত পড়ছে। আসলে যে ছোট বাচ্চা এরকম হয়, আসলে দেখলে মানে কলিজাটা কামড় দিয়ে ওঠে। তো আয়শা দরজা লাগাতে গিয়ে কিন্তু রাফি ব্যথাটা পেলো। তো আপনারা যাদেরই ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই বিকেয়ার রাখবেন। এই যে আমি যদি একটু ভাবতাম যে ধর খাবার পরে দেয় ওর বাবা তরমুজ কেটে আনুক, বা ওনাকে বলতাম যে তুমি এখন তরমুজ খাই একটু না, আগে বাচ্চা দেখো, তাহলে কিন্তু এত বড় ব্যথাটা পেতো না। মা বাবাদের অনেক সতর্ক থাকতে হয়, আপনারাও সবাই থাকবেন। একটু যদি দেখেন না যে এটা হচ্ছে, এটা ছোট ছোট মাপে কখনোই নেবেন না। আমি নেই না, তারপরে কি যেন হয়ে গেছিলো আমার, আমি নর্মালি নিছি। সবসময় এটা ভাববেন যে এটাতে আমার বাচ্চার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে, 1 সেকেন্ড লাগবে না, সাথে সাথে ওই জিনিসটাকে আপনারা স্কিপ করবেন, দেখবেন যে লাইফটা অনেক সুন্দর চলবে। আর না হলে কিন্তু যখন তখনই দুর্ঘটনা চলে আসতে পারে। বাচ্চাদের কখনোই মানে ইজি নেওয়া যাবে না, বাচ্চাদের যে কোনো মুহূর্তে বিপদ চলে আসে। আমি যদি এটা ইজি না নিতাম, আমি যদি রাহিমকে পরে খাওয়াতাম, রাহানকে পরে খাওয়াতাম, তাহলে কিন্তু আমার বাচ্চা এত বড় ব্যথাটা পেতো না। তো আয়শা দরজাটা যদি জোরে টান দিত, আমার ছেলের হাতটা পুরাই পড়ে যেত, আঙ্গুলটা পুরাই পড়ে যেত। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সবাই ভালো থাকবেন, সবার বাচ্চাকে অনেক বেশি টেক কেয়ার করবেন। আর আমি এটা যে শেয়ার করছি, অনেকে বলতে পারেন যে এটাও কি শেয়ার করার ছিল? হ্যাঁ ছিল, কারণ এই বিষয়টা অনেকের এরকম দুর্ঘটনা ঘটে। আমার একটু ভুলের জন্য এত বড় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি যদি সত্যিই বললাম না যে আমি হাসিভাবে না নিয়ে আমার ছেলেটাকে আমি যদি টাইট করে শক্ত করে ধরে রাখতাম, বা ওকে আমার কাছে রাখতাম, দিতাম না যেতে, তাহলে কিন্তু এত বড় ব্যথাটা পেতো না। আমি একটু ঢিল দেওয়ার সাথে সাথে কিন্তু এত বড় দুর্ঘটনাটা ঘটে গেছে। তার জন্য বাচ্চাদের অনেক সতর্ক সাথে রাখতে হবে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।